মালয়েশিয়া যাবার শেষ দিন অর্থাৎ গত শুক্রবার মনে আছে নিশ্চয়ই আপনাদের ঠিক কত লোক এসেছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মোট কত লোক যেতে পারেনি মালয়েশিয়া সেই হিসাবটায় সরকার বলছে যে 17,000 আর বাইরা বলছে মাত্র 5,000। সঠিক সংখ্যাটা বোঝার জন্য একটি ইমেলে ঠিকানায় কিছু প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে বলেছে মন্ত্রণালয়। বাইরাও তাদের নিজেদের পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে। সেখানে বলা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা আগামী 8 জুন পর্যন্ত তাদের যেতে না পারার কারণ জানিয়ে অভিযোগ করতে পারবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি ও জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি স্মার্ট কার্ড পাওয়ার পরও না যেতে পারা কর্মীরা এই সুযোগটা পাবেন। মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি এবং বিএমইটির স্মার্ট কার্ড পাওয়ার পরও রিক্রুটিং এজেন্সি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়াতে কর্মী পাঠাতে ব্যর্থ হওয়ার কারণ চিহ্নিতকরণের লক্ষ্যে এই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি আগামী 7 কর্মদিবসের মধ্যে তার রিপোর্ট প্রকাশ করবে। মালয়েশিয়ার গমনিচ্ছু যেসব কর্মী দেশটিতে যেতে পারেনি তারা 8 জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, মোবাইল নাম্বার, রিক্রুটিং এজেন্সির নাম্বার, পাসপোর্ট নাম্বার, বিএমইটির স্মার্ট কার্ডের কপি এবং অভিযোগের সপক্ষে প্রমাণ সহ নিচের ইমেল এ অভিযোগ দাখিল করতে পারবেন। ইমেলটি আপনাদের জন্য বলে দিচ্ছি, enquiry.committee.malaysia@gmail.com। আবারও বলছি, enquiry.committee.malaysia@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা মালয়েশিয়া যাবার জন্য নিজেদের তৈরি করেছিলেন 4-5 লাখ টাকা দিয়ে, তাদের সবার কি বিএমইটির কার্ড আছে? কারণ বিএমইটির কার্ড হচ্ছে এমন একটি কার্ড যা কর্মীর বিদেশ যাবার জন্য সবার শেষে সংগ্রহ করতে হয়। প্রথম ধাপে কর্মী ওয়ার্ক অর্ডার আসার পরই কর্মীর মূল টাকাটি জমা দেয় দালালের কাছে। এরপর ই ভিসা হয়, এটাও হবার পর কর্মী টিকিট সংগ্রহ করে, তারপর সরকারের অনুমোদিত বা বিএমইটির ক্লিয়ারেন্স, তা হচ্ছে অনুমোদন, যেটি সরকারি অনুমোদন, সেই কার্ডটি তারা পায়। এমন অনেক কর্মী আছেন যাদের শেষ সময়ে মানে মে মাসের শেষ সপ্তাহে ই ভিসা এসেছেন আর বিএমইটির কার্ড তারা পাননি, কারণ শেষ সময় ই ভিসা আসলে বিএমইটির কার্ড প্রসেস করতে বেশ কিছু সময় লাগে, কমপক্ষে 4 থেকে 5-7 দিনও লেগে যায়। তাহলে তারা কি টাকা পাবেন না? এমন প্রশ্ন প্রতিমন্ত্রী এম শফিকুর রহমানের কাছে করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বারবারই বলেছেন যে তারা আশা করেন সকলে টাকা পাবেন, সকলকে দেখা হবে। তাদের আশা যে মালয়েশিয়ান সরকার আবার বাজার খুলবে, যেতে না পারা কর্মীরা আবার সুযোগ পাবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে আর সময় বাড়ানো হবে না। মালয়েশিয়ান সরকার ঠিক করতে চায় কোন খাতে এখন কত লোক দরকার। এখানে আবার গরমিল দেখা দিয়েছে কত লোক মালয়েশিয়া যেতে পারেনি। মালয়েশিয়া যেতে সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও 16,960 জন কর্মী 31 মের মধ্যে দেশটিতে প্রবেশ করতে পারেনি। এটি কিন্তু সরকারি হিসাব। আর রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বাইরা, তারা বলছে এই সংখ্যা কোনোভাবেই 5,000-এর বেশি নয়। কেন সরকারের কাছে কত লোকের অনুমোদন রয়েছে মালয়েশিয়া যাবার জন্য এবং কত লোক যেতে পারছে না এবং কারা যেতে পারেনি তার তালিকা নেই, এই প্রশ্নও কিন্তু এখন উঠে এসেছে। এসব কর্মীকে প্রবেশের সুযোগ দিতে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ঢাকায় যিনি মালয়েশিয়ান হাই কমিশনার রয়েছেন হাজনা মোহাম্মদ হাশিম, তিনি বলেছেন যে তার সরকার সময়সীমা মেনেই কাজ করছে। এই সময়সীমা শুধু বাংলাদেশিদের জন্য নয়, কর্মী গ্রহণ করার আরও যে 14টি দেশ তাদের রয়েছে সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। বুধবার দুপুরে তিনি প্রবাসী কল্যাণ আর বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে যে সাক্ষাৎ করেন তার পরে তিনি সাংবাদিকদের এই তথ্য দেন। নির্ধারিত সময়ের পরও গত 2 জুন মালয়েশিয়া সরকার ই ভিসা দিয়েছে বলে বাইরা এমন অভিযোগের বিষয়ে হাইকমিশনার বলেন যে প্রমাণ ছাড়া কোনো অভিযোগ তারা আমলে নিতে রাজি নন। তার মতে এখন পর্যন্ত যারা ভিসা ইস্যু হয়েছে তারা সহ পুরো মালয় সরকার কঠোরভাবে সময়সীমা মেনে চলছে। যারা ইমেল করতে সমস্যার মুখে পড়বেন তাদের জন্য 2টো নাম্বার ইতিমধ্যে সরকার ঠিক করে দিয়েছে তালিকাভুক্ত হবার জন্য, যার একটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ারের, যার নাম্বার হলো 01924277083।
আর অপরটি জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক সাজ্জাদ হোসেন সরকারের। নাম্বারটি হলো 017152283007। এবার প্রশ্ন সামনে বেশ অনেকগুলো, যদি 5,000ই হোক আর 17,000 হোক, কর্মী যিনি মালয়েশিয়া যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন তার কিন্তু খরচ 4 থেকে 5 লাখ টাকা হয়ে গেছে। সেই 4 থেকে 5 লাখ টাকা ওঠানোর জন্য কর্মীকে এখন কি করতে হবে? বায়রা বলছে তারাও একটি গণবিজ্ঞপ্তি দিয়েছে, তার বায়রা এসে নাম অভিযোগ দাখিলের জন্য, আর সরকার বলছে ইমেলের মাধ্যমে অভিযোগ দাখিলের জন্য। এখন যে ব্যক্তি ইমেলের মাধ্যমে দুটো জায়গাতেই অভিযোগ দাখিল করলেন, ধরুন বায়রাতেও করলেন, তার তো আসলে টাকা ফেরত পাওয়া দরকার, আবার সরকারের কাছেও করলেন, কিন্তু টাকা প্রাপ্তির প্রমাণপত্র তার কাছে কি রয়েছে? সাধারণত আমাদের দেশের যে অভিবাসন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যেই দালালরা অংশ নিয়ে থাকেন তারা রেজিস্টার্ড হন না, এবং দেখা যায় গ্রামের বা পরিবারের পরিচিত কারোর মাধ্যমেই এই যাওয়ার প্রক্রিয়াটির প্রাথমিক ধাপ শুরু হয়। এবং মালয়েশিয়ায় যাওয়ার ধাপগুলো কিন্তু বেশ 5-6টি ভাগে বিভক্ত, অর্থাৎ প্রথমে এলাকার দালাল, তারপরে সে জেলা ভিত্তিক, তারপরে সে আরও একজন এজেন্সির কাছে যায়, যে এজেন্সির আবার 100টির মধ্যে অন্তর্ভুক্ত নয়, তারা আবার আরেকজনকে দেয়, এভাবে নানাভাবে প্রক্রিয়া হয়ে তারপর আর মূল এজেন্সি যারা পাঠাতে পারবে তাদের কাছ পর্যন্ত যায়। এই ধাপে ধাপে এগোতে এগোতে প্রত্যেকটি জায়গায় পয়সা খরচ করতে হয় আমাদের অভিবাসীদেরকে। অভিবাসীরা সে সময় টাকা দিয়ে থাকেন ভেঙে ভেঙে, এবং একবারে তো দেনই না, এবং টাকা দেওয়ার সময় হয়তো বা তাদের কাছে অডিও রেকর্ড থাকে, কেউ কেউ যারা অনেক বেশি বুদ্ধিমান ব্যাংকে লেনদেন করে থাকেন সেই প্রমাণপত্র থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাজটি হয়ে থাকে মৌখিকভাবে। এখন কর্মীরা মৌখিকভাবে যে টাকা দিয়েছেন, বলছেন 5 লাখ, কিন্তু সেই পুরো হিসাবটি তাদের কাছে কিন্তু দলিলে পত্রে নেই। দলিলে পত্রে যেটি আছে ৭৯,০০০ টাকার হিসাব, যেটি চুক্তিপত্রে স্বাক্ষর করা হয়েছে, যেখানে কর্মী নিজে স্বাক্ষর করেছেন এবং লেখা আছে ৭৯,৯৯০ টাকায়, 960 টাকা সম্ভবত, এই টাকাতে তিনি মালয়েশিয়া যাচ্ছেন। তাহলে বাকি টাকার হিসাব মিলাবেন কিভাবে? বায়রা বলছে তারা আলোচনা করবে, যারা পাঠাচ্ছে তাদের সাথে কথা বলবে, কিন্তু বায়রারও তো সামনে নির্বাচন। বায়রা কর্তৃপক্ষ নিজেদের আসন রক্ষার জন্য তার সদস্যদের সাথে এটি নিয়ে কি বাগবিতণ্ডায় জড়াতে পারবেন? আর কতটুকুই বা তারা দেশের জনগণের স্বার্থ দেখবেন? কারণ এটি তো আসলে দিন শেষে একটি ব্যবসা তাদের কাছে, আর আমাদের সরকারের কাছে এটি একটি সংখ্যা, কত লোক বিদেশে গেল। গত বছর আমরা 13 লাখ লোককে বিদেশে পাঠাতে পেরেছি। এই বছর সংখ্যাটা এখন পর্যন্ত একেবারে খারাপ না। বাজারটি বন্ধ হয়ে যাওয়ার পর, কিছুদিন আগে ওমানের বাজার বন্ধ হয়েছে, তারপর মালদ্বীপের বাজার বন্ধ হয়েছে বাংলাদেশের জন্য, এখন মালয়েশিয়ার বাজারগুলো একে একে বন্ধ হওয়ার পর কর্মী যাওয়ার সংখ্যা যেমন কমবে, তেমনি রেমিটেন্সও কমবে। কর্মীর যে অধিকার রয়েছে বিদেশের মাটিতে, সেটি যতদিন পর্যন্ত আমরা সুনিশ্চিত করতে না পারবো, যতদিন পর্যন্ত কর্মী এর সাথে অন্য দেশের সাথে আমাদের এগ্রিমেন্টগুলো সঠিক না হবে, ততদিন পর্যন্ত কর্মীকে কিন্তু এই জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে, সেটি মালয়েশিয়া হোক আর যে দেশই হোক। সকলকে ধন্যবাদ জানাই।